জামাত এবং এনসিপির মধ্যে একটা গোপন বোঝাপড়ার একটা লক্ষণ দেখা গেছে। আবার এনসিপিও কোন ইঙ্গিত পেয়েছে আমি জানি না, তফসিল ছাড়া বাংলাদেশ এরকম ঘটনা ঘটেনি, তারাও প্রার্থিতা দেয়ার নমিনেশন ফর্ম বিক্রি করছে 10,000 টাকা করে। এটিও খুব অদ্ভুত দেখাচ্ছে। এবং পাশাপাশি এনসিপির সাথে, জামাতের সাথে, বিএনপির সাথে সিট বাণিজ্য বা সিট ভাগাভাগি নিয়ে এক ধরনের বোঝাপড়া চলছে। কিন্তু সবকিছুর বাইরে গিয়ে যে বিষয়টি সামনে চলে এসেছে সেটি হচ্ছে জামাতের একরোখা মনোভাব। সেটি হচ্ছে সবাইকে সে থ্রেট করছে এবং খুব অশালীন শব্দ প্রয়োগ করে, যেটি আসলে বলতেও খারাপ লাগে যে সোজা আঙুলে ঘি না উঠলে আঙুল বাঁকা করতে হবে, এবং মানুষজন বলছে আঙুল বাঁকা করলে তো 7.62 ট্রিগার করা যায়, অর্থাৎ আগুন বাঁকা হলেই তো ট্রিগারে আসে আঙুলটি। তার মানে তারা ইঙ্গিত করছে যে তারা আসলে আবারও সংঘাতের দিকে যাবে, তাদের গণভোট চাই চাই। আবার আমাদের সংবিধান বিশেষজ্ঞ স্বাধীন মালিক, যিনি আমরা সবসময় দেখে এসেছি ইউনুস জোটেরই একজন ছিলেন একসময়, যাকে সংবিধানে যে সংস্কার কমিটিতে রাখার পর তিনি অপারগতা দেখিয়ে চলে এসেছেন, তিনি কিন্তু খুব স্পষ্ট করে বেশ কয়েকটি সাক্ষাৎকারে বলেছেন যে গণভোট করবার কোনো এখতিয়ার সরকারের নেই, সংসদে পাশ হতে হবে, তারপর গিয়ে সংসদ নির্বাচনের আগে গণভোট হওয়ার কোনো রকমের কোনো সুযোগ সংবিধানে নেই। এটি খুবই অবৈধ আরেকটি পন্থা। কাজেই জামাত কেন গণভোটের দিকে ইঙ্গিত করছে? কারণ জামাতকে অবৈধভাবে ক্ষমতায় আসতে হবে এবং জুলাই সনদকে বাস্তবায়ন করতে হবে, যেটা আসলে এনসিপিরও এজেন্ডা আছে ভেতরে ভেতরে, যার ফলে তারা জামাতের ইশারায় কাজ করছে, কিন্তু ওপরে ওপরে দেখাচ্ছে যে তাদের আসলে তারা জুলাই সনদে স্বাক্ষর করেনি, সেই ওই স্বাক্ষরের দিন যে নাটকটি হয়েছে। আর ইউনুসের ভরসা এখন জামাত, জামাতের ভরসা ইউনুস, দুজন দুজনকে সন্ধি করে দুজন দুজনের এজেন্ডা বাস্তবায়নের দিকে এগুচ্ছে। যমুনা ছাড়তে চান না ইউনুস সাহেব, কিন্তু ইউনুস সাহেব রাষ্ট্রপতি ভবনে যেতে চান অবৈধ উপায়ে। জি। আর এই যে কালকে থেকে যে সপ্তাহটা শুরু হচ্ছে, এই সপ্তাহের একদম শেষ দিনে, অর্থাৎ আগামী বৃহস্পতিবার যদি আমি ভুল না করে থাকি, 13 তারিখ। আর এই 13 তারিখ আমরা যতদূর জানি যে তাজুলের আদালত বলে যেটি, অর্থাৎ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল, সেই আদালতে একটি রায়ের দিনক্ষণ ধার্যের মতো একটি কথা আমাদের কানে এসেছে। এবং সেটিকে ঘিরে বাংলাদেশ আওয়ামী লীগ, যেহেতু আওয়ামী লীগের নেত্রী এখনো যিনি কাগজে কলমের প্রধানমন্ত্রী আছেন, তার বিরুদ্ধে রায়ের কথা বলা হচ্ছে। তাজুল নিজে ফাঁসির দাবি করেছেন আওয়ামী লীগ নেতাদের, এবং এটি নিয়ে আওয়ামী লীগও বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে। তো সেই দিনটিকে নিয়েও একটা উৎকণ্ঠা বা চরম একটা উদ্বেগের আমরা আভাস পাচ্ছি। আপনার কাছে কি মনে হয়? জি, ধন্যবাদ। আমি জানতাম আপনি প্রশ্নটি করবেন, এই জন্য আমি প্রথম পরে এই প্রশ্নের কোনো ইঙ্গিত দেইনি আপনাকে। ধন্যবাদ। এটা অনেক সিগনিফিকেন্ট এই সময়ের জন্য। গত সপ্তাহ থেকে এটার আলামত আমরা দেখছি। আসলে 10 তারিখ থেকে 13 তারিখ পর্যন্ত একটা কর্মসূচি দেয়া। 13 তারিখটা বেসিক্যালি প্রধানতম কর্মসূচি বাংলাদেশ আওয়ামী লীগের পক্ষ থেকে। আর ক্যাঙ্গারু কোর্ট, যেটা তথাকথিত একটি কোর্ট তারা বানিয়েছে, যে এটি তাদের বানাতে হয়েছে কারণ 5ই আগস্ট 2024 তারা বঙ্গবন্ধু কন্যাকে হত্যা করতে সফল হয়নি, যেটা তাদের প্রধানতম উদ্দেশ্য ছিল। তো তারা এখন সেই কারণে একটি স্ক্রিপ্ট সাজিয়েছে, এবং সেই স্ক্রিপ্টেড যে নাটক বা সিনেমা আমরা বলি, সেখানে তারা নির্ধারণও করেছে কাকে কিভাবে আসামি হিসেবে জাতির সামনে উপস্থাপন করবে। সেটার জন্য মিথ্যা তথ্য এবং বিভিন্ন মানুষকে তারা, প্রশাসনিক এবং নেতৃস্থানীয় অনেককে তারা অমানবিক নির্যাতন করছে কারাগারে, রিমান্ডে নিয়ে বাধ্য করা হচ্ছে তারা যেন বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে রাজসাক্ষী হয়। সেরকম তথ্য আমাদের কাছে আছে। এবং তারপরও তারা যখন কাউকে পাচ্ছে না, তারপরও তারা ডিটারমাইন্ড যে তারা তাদের যে স্ক্রিপ্ট অনুযায়ী যে সিদ্ধান্তগুলো তারা তৈরি করেছে, যেটি আমরা আসলে গত বছর থেকেই আমরা সকলেই শুনে এসেছি, সেটি তারা আসলে হয়তো করবেই। তারা তাদের সিদ্ধান্তে অটল। শুধু বঙ্গবন্ধু কন্যাই না, তারা আরো কয়েকজন, বিশেষ করে যারা যুদ্ধাপরাধী বিচারের ক্ষেত্রে যারা খুবই অগ্রণী ভূমিকা পালন করেছেন, তাদের প্রতি তাদের একটা বড় রকমের আক্রোশ আছে। কিন্তু এই মুহূর্তে তারা বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রীর বিরুদ্ধে স্ক্রিপ্টটাকে সাজিয়েছে। তো সেটার বিরুদ্ধে বাংলাদেশ আওয়ামী লীগ সহ বাংলাদেশের সাধারণ জনগণের কিন্তু একটা অবস্থান তৈরি হয়ে গেছে ইতিমধ্যে, এবং আমরা আন্তর্জাতিক পর্যায়েও দেখেছি মিডিয়াগুলো সাক্ষাৎকারের ক্ষেত্রে
আগ্রহ অনেক বেশি প্রকাশ করছে, এবং বঙ্গবন্ধু কন্যা এই মুহূর্তে আন্তর্জাতিকভাবে, জাতীয়ভাবে কিন্তু আরো অনেক বেশি প্রাসঙ্গিক এবং গুরুত্বপূর্ণ হয়ে উঠেছেন। এবং কোনো সাক্ষাৎকার বা কোনো কোথাও আমরা বঙ্গবন্ধু কন্যাকে বাংলাদেশে যেভাবে সম্বোধন করা হচ্ছে ইউনূসের গণমাধ্যম বা ইউনূসের প্রশাসনিকরা, যে খুবই অশালীন, অশ্রদ্ধাপূর্ণ শব্দগুলো তারা ব্যবহার করে, যেটি আমি আসলে উচ্চারণ করতে চাই না, সেই শব্দগুলো কিন্তু আন্তর্জাতিক মিডিয়া ব্যবহার করছে না। এবং তাদের সেই সাক্ষাৎকার বা প্রশ্নের মধ্য দিয়ে বা উপসংহারে তারা যা লিখছে সেই মাধ্যমগুলো, সেখানে স্পষ্টতই বোঝা যাচ্ছে যে বঙ্গবন্ধু কন্যা কে আজকে ইউনূস প্রশাসন যেভাবে প্রতিহিংসার জায়গায় থেকে যে কোর্টটাকে সাজিয়েছে, বাস্তবতা সেরকম নয়। এবং বাংলাদেশের জনগণ সেটাকে প্রতিহত করবে, এবং আওয়ামী লীগের পক্ষ থেকে 13ই নভেম্বর যে কর্মসূচি ডাক দেওয়া হয়েছে, আমরা মনে করি যে সাধারণ মানুষের সাথে সংহতি জানাচ্ছে। কারণ আপনি নিশ্চয়ই সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখেছেন যে একজন রিক্সা চালক থেকে শুরু করে একজন বাস ড্রাইভার বা একজন সাধারণ খেটে খাওয়া নারী, তারা কিন্তু অকপটে, সাহসে, জোরালোভাবে ইউনূসের সকল অসততা, দুর্নীতি এবং যে প্রতিহিংসার যে কোর্ট, এই সম্পর্কে মন্তব্য করেছে। অর্থাৎ জনগণ যদি সকল ক্ষমতার উৎস হয়ে থাকে, এবং জনগণই তো আসল, তো জনগণ কিন্তু রায়ের বিরুদ্ধে তাদের রায় দিয়ে দিয়েছে। আর এই সাজানো প্রতিহিংসার কোর্টের কি রায় দিল, সেই রায়কে আমরা আসলে মানি না। এবং এই রায়কে প্রতিহত করবার জন্য বাংলাদেশ আওয়ামী লীগের পক্ষ থেকে আমরা সকলেই প্রস্তুত। বাংলাদেশে আমরা এখনো যারা আছি, এটাও স্পষ্ট করে আসলে বলতে চাই আজকে যে আমরা আসলে বঙ্গবন্ধু কন্যা নির্দেশের জন্য সহনশীল জায়গায় দাঁড়িয়ে আছি। তিনি বারবার বলেছেন যে শান্ত থাকতে হবে, মানে শালীনতার মধ্য দিয়ে, সহনশীলতার মধ্য দিয়ে কোনো রকম সহিংসতা করা যাবে না। আমরা যেন সেভাবে আমাদের আন্দোলনকে পরিচালিত করি। কিন্তু বিষয়টা যদি এরকম হয় যে তারা লিমিট ক্রস করে ফেলে, শেষ লিমিটটাও ক্রস করে, তারা যদি সেই জায়গায় চলে যায়, তাহলে আমরা মনে হয় না যে আর অত ভদ্র থাকবো। কারণ মানুষকে যখন দেয়ালে একদম দেয়ালে ঠেকে যায় মানুষ, বা মানুষকে যখন কেউ একদম শেষ নিঃশ্বাসের জায়গায় নিয়ে যায়, তখন কিন্তু মানুষ প্রতিবাদ বা প্রতিরোধটা তার বেঁচে থাকার তাগিদেই করে। তো আজকে বঙ্গবন্ধু কন্যার রায় তো আসলে বঙ্গবন্ধু কন্যার জন্য নয়, এটা বাংলাদেশের জন্য রায়। আমি মনে করি যে এটা শুধু আজকে বাংলাদেশ আওয়ামী লীগের কর্মসূচি না, এটা সাধারণ জনগণ থেকে শুরু করে মুক্তিযুদ্ধের পক্ষের আমাদের সকলের কর্মসূচি। এবং এই কর্মসূচি সফল করবার জন্য এবং এই রায়কে প্রতিহত করবার জন্য এবং ইউনূস প্রশাসনকে প্রকৃত চ্যালেঞ্জ ছুড়ে দেওয়ার জন্য আমরা সকলেই এখন মানসিকভাবে প্রস্তুত। মানসিক শব্দটা ব্যবহার করলাম এই জন্য যে মানুষ যখন যুদ্ধে যায় তখন মানুষ ফিরে আসবে না, এটা নিশ্চিত করে যায়। আমরা নিশ্চিত করে নিয়েছি যে আমরা এই যুদ্ধটা শেষ পর্যন্ত লড়ব। ধন্যবাদ আপনাকে। শেষ প্রশ্ন এটি যে অনেকেই বলছেন, অর্থাৎ আমরা প্রতিদিন সামাজিক যোগাযোগ মাধ্যমে শুনছি, আমি বারবার সামাজিক যোগাযোগ মাধ্যমের রেফারেন্সটা এই কারণে দিচ্ছি যে একমাত্র সামাজিক যোগাযোগ মাধ্যমেই আসলে এখন এই বাংলাদেশের পক্ষের কথাগুলো হচ্ছে, বাংলাদেশের মানুষের অধিকারের কথাগুলো হচ্ছে। তো এই অনেকেই বলছেন যে ডক্টর ইউনূস আসলে চাচ্ছেন এই রায়কে ঘিরে, এবং এজন্যই তিনি এমন সময় একটি রায়ের তারিখ নিয়ে নড়াচড়া করলেন যে রায়কে ঘিরে আওয়ামী লীগ যখন প্রতিবাদ মুখর হয়ে উঠবে, তখন এমন একটি পরিস্থিতি তার দিক থেকেও তৈরি করা হবে, তার প্রশাসন দিয়ে কিংবা তার এনসিপি দিয়ে, যাতে সংঘাতের একটি মুখে গেলে তিনি তখন সুযোগটা নেবেন যে এই পরিবেশে নির্বাচন করা সম্ভব না, এবং নির্বাচন না করে তিনি ক্ষমতায় থাকতে চাইবেন দীর্ঘদিন। এইটা কি আপনি মনে করছেন কিনা যে নির্বাচনকে বানচাল করার জন্য এই রায়ের তারিখটা নিয়ে খেলাধুলা হচ্ছে কিনা? জি, ধন্যবাদ। এটিও একটি কারণ, কিন্তু এবার এটি হচ্ছে না কারণ হচ্ছে নির্বাচন যে হবে না সেটি কিন্তু এই রায়ের অনেক আগে থেকে মানুষ উপলব্ধি করেছে। কারণ যদি ফেব্রুয়ারিতে নির্বাচন হয় তাহলে যুক্তিসঙ্গতভাবেই কিন্তু নির্বাচনের যে প্রক্রিয়াগুলো আছে সেগুলো শুরু হয়ে যাওয়া উচিত ছিল, তো সেগুলো কিন্তু শুরু হয়নি। আর ইউনূসের সবচাইতে বড় যে স্টেক হোল্ডার, ইউনূস যার ঘাড়ে পা দিয়ে রেখেছে বা জামাত ইউনূসের ঘাড়ে পা দিয়ে রেখেছে, আমরা যাই বলি না কেন,
তো জামাত তো প্রথমেই ঘোষণা করেছে গণভোট ছাড়া অন্য কিছু আগে হবে না। তার মানে এই ভাষ্য যেহেতু জামাত ইতিমধ্যে দিয়ে ফেলেছে যে গণভোট হবে, যাই হোক না কেন, হাঙ্কি পাঙ্কি হবে না, দেখে নেবে, যা কিছু হুঁশিয়ারি দেয়া, হুঙ্কার দেয়া জামাত ইতিমধ্যে দিয়ে ফেলেছে। তার মানে যদি আমরা কর্মসূচি নাও দিতাম তাহলে গণভোটের প্রক্রিয়াটা আগে হতো। এখন যেহেতু তারা এটা করে ফেলেছে, এখন এই কর্মসূচিকে ঘিরে যদি কোনো ঘটনা ঘটেও, এই ঘটনাটা আসলে নির্বাচন না হবার জন্য দায়ী নয়, কারণ এটি প্রমাণিত যে তারা গণভোটের পক্ষে। আর বিএনপি আসলে জানে নির্বাচন হবে না, তাহলে বিএনপি কেন 237 সিটে মনোনয়ন দিয়েছে? অর্থাৎ আজকে যদি বিএনপি ইউনূসের বিরুদ্ধে বা রাষ্ট্রের বিরুদ্ধে বা প্রশাসনের বিরুদ্ধে কোনো মিছিল বা কোনো প্রতিবাদ করতে যায়, তাহলে কিন্তু তারা পারবে না, তারা আওয়ামী লীগের মতো আইনগতভাবে বা মব দ্বারা বাধাগ্রস্ত হবে। কাজে তাদের সামনে একটাই পথ খোলা আছে, সেটি হচ্ছে নমিনেশন বাণিজ্যটাও যেমন তাদের জন্য ফায়দা, তেমনি নমিনেশনের মাধ্যমে নির্বাচনকে হচ্ছে এরকম একটি মানে সাজানো ভানভনিতার নাটক করে তারা কিন্তু রাজপথে মিছিল করছে। যেখানে তফসিল হয়নি, যেখানে নির্বাচনের কথা হচ্ছে না, সেখানে মিছিল তো প্রার্থিতা দিয়ে মিছিল করার কোনো কারণ নেই। কিন্তু এটি আমি মনে করি বিএনপির পক্ষ থেকে অত্যন্ত সুচতুর একটি পরিকল্পনা। এটি শেষ প্রচেষ্টা বলা যেতে পারে, কারণ বিএনপি কিন্তু কিছু করতে হবে। তো বিএনপি আসলে কি করবে? একদিকে মনোনয়ন বাণিজ্যটা তো ফায়দাই, আরেকটা হচ্ছে যে রাজপথে যদি তারা এখন মিছিল মানে ধানের শীষের প্রয়োজনে ধানের শীষের মার্কায় ভোট দেন, এই কথাগুলো যদি রাজপথে নেমে যেতে পারে, তাহলে অন্তত সারা বাংলাদেশ ব্যাপী তাদের মানুষজন রাজপথে থাকলেও তারা বুঝতে পেরেছে তাদের প্রতি বাধাটা আসছে। কাজেই সেই বাধাটাকে শেষ মুহূর্তে প্রতিহত করবার এটি একটি সুন্দর চাল আমি মনে করি। তারা রাজপথে অ্যাডভান্স নেমে থাকলো, কিন্তু তারাও জানে নির্বাচন হবে না। এনসিপিও জানেন এনসিপিও নির্বাচন চায় না, কারণ তাদের টার্গেট হচ্ছে জুলাই সনদ এবং গণভোট। তো গণভোটটা চায় কেন তারা? কারণ তাদের সংবিধান অনুযায়ী তারা আসলে থাকতে পারছে না। তো সেই কারণে তাদের গণভোট দিতে হচ্ছে, জুলাই সনদ বাস্তবায়ন করতে হচ্ছে। আর ইউনূস সাহেব যদি দীর্ঘ সময় থাকতে চায়, তাহলে ওনাকে আবারও আরেকটা অবৈধ পথে রাষ্ট্রপতি হতে হবে, কারণ গণভোট দেওয়ার পর উনি তো আর প্রধান উপদেষ্টা হিসেবে দীর্ঘদিন থাকতে পারবেন না। কাজেই ওনাকে যদি দীর্ঘদিন থাকতে হয়, তাহলে ওনাকে রাষ্ট্রপতি টাইপের কোনো একটি জায়গায় থাকতে হবে, যেখানে বসে তিনি সেনাবাহিনীর উপর সুপ্রিম পাওয়ারটা প্র্যাকটিস করতে পারবেন। তো এটিও তার খায়েশ আছে। এগুলো হচ্ছে তো আওয়ামী লীগের ঘাড়ে বন্দুক রেখে তারা যে নির্বাচন করতে পারবে না, যে গুলিটা করবার প্রচেষ্টা এতদিন ছিল, যে আওয়ামী লীগের মাধ্যমে গৃহযুদ্ধ হচ্ছে, আওয়ামী লীগের মাধ্যমে সহিংসতা হচ্ছে, সেই প্রক্রিয়াটা আর হবে না। কারণ ইতিমধ্যেই বিএনপি নির্বাচনী প্রার্থিতা নিয়ে গন্ডগোল শুরু হয়ে গেছে, সারা দেশে অগ্নিসংযোগ হচ্ছে, সারা দেশে খুন খারাপি মারামারি, আইন প্রশাসনের অথর্বতা বা নীরবতা যা যেটাই বলি না কেন আমরা, সবই কিন্তু ঘটছে। এবং তারা যে প্যারামিলিশিয়া টাইপের তাদের মিলিশিয়া বানাচ্ছে এবং ইসলামী মিলিটেন্ট গ্রুপ করে একটা ইসলামিক কান্ট্রিতে তারা চলে যাবে, সেটার যে প্রক্রিয়া করেছে